সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা একটা চিন্তার গল্প শোনাবো, একটা ভয়ের গল্প শোনাবো আমার আপনার পছন্দের শহর কলকাতাকে নিয়ে। সম্প্রতি আমরা দেখেছি মায়ানমারে একটা বিধ্বংসী ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পের জেরে এখনও অবধি প্রায় 2000 জন মানুষের মৃত্যু হয়েছে এবং এক্সপার্ট অর্থাৎ ভূবিজ্ঞানীরা যেটা মনে করছেন সেটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা মনে করছে প্রায় 10,000 জন মানুষের মৃত্যু হতে পারে এই বিধ্বংসী ভূমিকম্পে। এবার প্রশ্নটা হচ্ছে এই যে বিধ্বংসী ভূমিকম্প সেটাতে কি কলকাতায় হতে পারে? এবার কলকাতায় যদি এই বিধ্বংসী ভূমিকম্প হয় তবে কলকাতার কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, কলকাতায় ভূমিকম্প হতে পারে এবং এই বিধ্বংসী ভূমিকম্প যদি হয় কলকাতায় সেটাতে কিন্তু বহু মানুষের মৃত্যু হবে, এমনটাই কিন্তু মনে করছেন ভূবিজ্ঞানী অর্থাৎ জিওলজিস্টরা। এবার প্রথম যে কথাটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে মায়ানমারে যে বিধ্বংসী ভূমিকম্প বা এই মায়ানমারের ভূমিকম্প যদি কলকাতায় হয় সেক্ষেত্রে কলকাতার কী হবে, এই আলোচনাটা আমরা কেন করছি? তার কারণ এই আলোচনার শুরুতে আমি প্রথম যেটা বলতে চাইবো, পৃথিবী বেশ কয়েকটি টেকটনিক প্লেট দ্বারা আবৃত বা তৈরি। এই যে টেকটনিক প্লেট এদের সবগুলোকে একসঙ্গে নিয়ে লিথোস্ফিয়ার বলা হয়। পৃথিবী মূলত 8টি প্রধান প্লেট এবং 21টি অপ্রধান প্লেট দ্বারা তৈরি। এবার এই যে 8টি অপ্রধান প্লেট এবং 21টি অপ্রধান প্লেট, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট। আমরা যেটা দেখেছি, যেটা ভূবিজ্ঞানীরা যেটা মনে করছেন, মায়ানমার কিন্তু ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের মধ্যেখানে অবস্থিত এবং এই মায়ানমারে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে সেটা কিন্তু বঙ্গোপসাগরের থেকে 91 কিলোমিটার গভীরে, যেটা কলকাতা থেকে 330 কিলোমিটার এবং উড়িষ্যা থেকে কিন্তু প্রায় 250 কিলোমিটার দূরে উৎসস্থল। এবং এই উৎসস্থল যেখানে হয়েছে ভূমিকম্পটা সেটা কিন্তু মূলত মনে করা হচ্ছে স্যাগাইং ফল্ট, মায়ানমারের একটা ফল্ট যেটা স্যাগাইং ফল্ট নামে পরিচিত, সেই ফল্টে কিন্তু হয়েছে। এবং এর কারণ হিসাবে যেটা জিওলজিক্যাল সার্ভে যারা জিওলজিস্ট রয়েছে তারা মনে করছেন যে ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের যে নিচে একটা পাত রয়েছে সেটার নাম হচ্ছে সুন্ডা পাত। এই সুন্ডা প্লেটে কিন্তু প্রথম এটা হয় 334টি যে পারমাণবিক শক্তির সমান যে শক্তি সেই নির্গত হয়েছে এবং সেখান থেকে কিন্তু মায়ানমারের এই বিধ্বংসী পরিস্থিতি হয়েছে। এবং এবার কেন কলকাতাতে হবে এই ভূমিকম্প, বা কলকাতা কেন ভূমিকম্প প্রবণ অবস্থায় রয়েছে, বা কলকাতা যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে কলকাতার কী পরিস্থিতি হবে সেই বিষয়টা আলোচনা করব। কলকাতাও কিন্তু যেটা এক্সপার্টরা মনে করছেন, যারা জিওলজিস্টরা মনে করছেন, কলকাতা কিন্তু বেসিক্যালি অবস্থিত ভারতীয় প্লেটের নিচে এবং ভারতীয় প্লেট কিন্তু প্রতি বছর 5 সেন্টিমিটার করে ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে ক্রমশ। এবং এই ইউরেশীয় প্লেটের সঙ্গে যখন ধাক্কা খাবে সেক্ষেত্রে কিন্তু একটা প্লেট আর একটা প্লেটের উপরে উঠে যাবে। এবং বলে রাখতে চাইবো, এই যে ভারতীয় কলকাতা, যে বেসিক্যালি কলকাতা রানাঘাট এবং এরপর নর্থ বেঙ্গলের কিছুটা অংশ যে প্লেটের উপর অবস্থিত, সেই প্লেটের ওখানে মানে সেই প্লেট এবং তিবেতিয়ান প্লেট, এই দুটো প্লেট, যে তিবেতিয়ান প্লেট কিন্তু একটা পার্ট ইউরেশীয় প্লেটের এবং এই ইউরেশীয় প্লেটের যে পার্টটা তিবেতিয়ান পার্ট, এই পার্টের যে সংযোগস্থল সেখানে কিন্তু একটা হিঞ্জ তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে ইওসিন হিঞ্জ। এই ইওসিন হিঞ্জে কিন্তু যদি ইউরেশীয় পাতের সঙ্গে বারবার ঘষা খায় এবং কোনো একটা পাত, যেটা নিয়ম, কোনো একটা পাত কিন্তু আরেকটা পাতের উপর উঠে যাবে এবং তখন কিন্তু এই যে ইওসিন হিঞ্জ, এই হিঞ্জে অর্থাৎ যে ফাটল, সেই ফাটলে কিন্তু একটা চরম শক্তি নির্গত হবে, যেমনটা কিন্তু মায়ানমারে হয়েছে, যেটা স্যাগাইং ফল্ট নামে আমি বলছিলাম। এই যে চরম শক্তি নির্গত হবে এবং এই শক্তি নির্গত হওয়ার ফলে কিন্তু এই চরম একটা বিধ্বংসী ভূমিকম্পের আকার ধারণ করবে। এবার এই ভূমিকম্পে কেন ক্ষতি হবে কলকাতার, সেই বিষয় যখন আমি আসব, সেখানে প্রথম কথা বলতে চাইব, কলকাতা কিন্তু বেসিক্যালি একটা গাঙ্গেয় পলিমাটি দিয়ে তৈরি একটা শহর। এই গাঙ্গেয় পলিমাটি দিয়ে তৈরি শহরে যে কংক্রিটের যে বহর, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। কলকাতা কিন্তু কোনোভাবেই কংক্রিটের বহরে পিছিয়ে নেই।
কংক্রিটের নিরিখে, কংক্রিটের বহুতলের নিরিখে কলকাতা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলেশন, কলকাতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে যেখানে কংক্রিটের জঙ্গল ছেয়ে গেছে। ফলে যেটা হতে পারে, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে পুকুর বুঝিয়ে কংক্রিট হয়েছে, বহু অভিযোগও হয়েছে। এক্সপার্টরা যেটা জানাচ্ছেন, গঙ্গার পশ্চিমে বালি, উত্তরপাড়া এলাকা এবং পূর্বে দক্ষিণেশ্বর থেকে বড়ানগর, কাশীপুর, সোয়াবাজার হয়ে নিমতলা ঘাট পর্যন্ত এলাকা এই মুহূর্তে সবচেয়ে বিপন্ন। এবং এই ফোফরা মাটিতে আরও বিপদ বাড়িয়ে তুলছে নিয়ম ভাঙা নগরায়ন। আমরা সবাই জানি, এর কয়েকদিন আগেও কলকাতায় বারবার বিল্ডিং হেলে পড়ছিল। বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের যে ভিত, সেই ভিত বেআইনিভাবে পুকুর বুঝিয়ে তৈরি করা হয়েছে। ফলে সে সময় কিন্তু প্রচুর পরিমাণে যখন শক্তি নির্গত হবে ইওসিন হিঞ্জ বা এই ধরনের হিঞ্জ থেকে, তখন কিন্তু ভূগর্ভের যে জল, সেই জল কিন্তু উপরে উঠে আসবে এবং জল উপরে উঠে এসে যে পলিমাটি রয়েছে, এই পলিমাটির সঙ্গে মিশে একটা কাদা আকার ধারণ করবে এবং এইটাকে বলা হয় লিকুইফ্যাকশন। এই লিকুইফ্যাকশন তৈরি হলে ভিতগুলো নড়ে যাবে এবং এই ভিতগুলোই কিন্তু বহুতলগুলো কিন্তু একের পর এক ধসে পড়ে যাবে। এটাই কিন্তু স্বাভাবিকভাবে মনে করছে ভূবিজ্ঞানীরা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমি বলবো সেটা হচ্ছে 1797 থেকে 1993 সাল পর্যন্ত একটা সমীক্ষা দেখা গেছে যে 67টি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কলকাতা। জিওলজিক্যাল এক্সপার্টরা যেটা মনে করছেন যে কলকাতা যেরকম আশঙ্কাপ্রবণ এলাকায় রয়েছে, ঠিক সেরকমভাবেই কিন্তু কলকাতার থেকে দূরে কোনো উৎসস্থল হওয়া, মানে কোনো একটা ভূমিকম্প যেটা কলকাতা থেকে দূরে উৎসস্থল, সেই ভূমিকম্পেও কিন্তু কলকাতার চাপ আছে বা রিস্ক আছে। যেমনটা ধরে নেওয়া যাক 200 থেকে 200, 250, 300, এই 200, 250, 300 কিলোমিটার দূরে উৎসস্থল হওয়া কোনো ভূমিকম্পেও কিন্তু কলকাতার চাপ আছে। তার কারণ যেহেতু কলকাতা বেসিক্যালি ইওসিন হিঞ্জের উপর অবস্থিত এবং ভারতীয় প্লেট এবং তিবেতিয়ান প্লেটের একটা সংযোগস্থল ইওসিন হিঞ্জের উপর অবস্থিত। সেক্ষেত্রে কিন্তু ইওসিন হিঞ্জ যতটা শক্তি নির্গত করবে সেটা কিন্তু কলকাতার জন্য ক্ষতিকর হবে। প্রথম যে বিষয়টা একটা চিন্তার বিষয়। এছাড়া আরও একটা বিষয় কলকাতার জন্য এই মুহূর্তে চাপের, শুধু কলকাতা নয়, কলকাতার যমজ শহর হাওড়ার জন্য চিন্তার এবং চাপের, সেটা হচ্ছে ধস। যেটা সম্প্রতি আমরা দেখেছি বেলগাছিয়ায় একটা ভূমিধস হয়েছে, ভাগাড়ের ধস, এবং সেখান থেকে জলের লাইনের ফাটল, জলের পাইপ ফাটল। সেখানে কিন্তু একটা প্রবল আশঙ্কা সৃষ্টি হয়েছে যে সেখানকার মানুষদের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে। এরই মধ্যে সবথেকে চিন্তার যেটা, সেটা হচ্ছে যে চিন্তার বাণী শোনাচ্ছেন ভূতাত্ত্বিকরা, সেটা হচ্ছে গঙ্গা তীরবর্তী যে 3 কিলোমিটার এলাকা, সেই 3 কিলোমিটার এলাকাও কিন্তু চাপে, সেটা মানে চিন্তার প্রবণ এলাকায়, সেটা হচ্ছে কলকাতা ও হাওড়ায়। তার কারণ আমরা জানি নদীর কিন্তু যেটা স্বভাব সেটা হচ্ছে সোজা বয়ে যাওয়া। এক্ষেত্রে কিন্তু গঙ্গাকে বহু ক্ষেত্রে আমাদের কলকাতা হাওড়ায় দেখা গেছে এঁকে বেঁকে যেতে। ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, নিয়ম অনুযায়ী গঙ্গা তীরবর্তী এলাকায় কোনো বহুতল নির্মাণ করা নিষেধ বা বেআইনি। আমরা এখন দেখছি যে যেটা কলকাতা কিংবা হাওড়ার ক্ষেত্রে বহুতল ছেয়ে গেছে, নদী তীরবর্তী গঙ্গা তীরবর্তী এলাকায় কিন্তু বহুতল ছেয়ে গেছে। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ভাগাড়ের যে ঘটনাগুলো আমরা দেখছি, যে ভাগাড়ের ক্ষেত্রে ভূমিধসের সৃষ্টি হয়েছে, এই ধসও কিন্তু কলকাতাতে হতে পারে এই দুটো যমজ শহরের ক্ষেত্রে। কেন বলছি কথাটা? তার কারণ যেটা ভূতাত্ত্বিকরা মনে করছেন, এই যে ভাগাড়গুলোর ক্ষেত্রে যে বহু বছর ধরে অসংস্কৃত হয়ে সংস্কার হয়নি এবং ফলে পড়ে থাকছে, এবং সেখানে কিন্তু মিথেন গ্যাস তৈরি হচ্ছে, এবং মাটির তলায় যে মিথেন গ্যাস তৈরি হচ্ছে সেটা কিন্তু কুকুর, বিড়াল, ইঁদুর যারা যে গর্ত করে ফেলছে নিচে, সেই মিথেন গ্যাস কিন্তু সেখানে জমা হচ্ছে। এবং মিথেন গ্যাস কিন্তু একটা সময় যদি বিস্ফোরণ হয় মিথেন গ্যাসের, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মাটি আর সামলাতে পারবে না, সেই মাটি কিন্তু উর্বর থাকবে না। ফলে যেটা হবে সেটা হচ্ছে যে নদীর তীরবর্তী গঙ্গা তীরবর্তী যে অঞ্চলগুলোতে কিন্তু ফাটল দেখা যাবে বা ধস দেখা যাবে। আর তার থেকেও যেটা চিন্তার, সেটা হচ্ছে এই যে একটা কলকাতার কিন্তু আমরা যেটা ভূতাত্ত্বিকরা যেটা এক্সপার্টরা যেটা জানাচ্ছেন, কলকাতার কিন্তু ইতিমধ্যে ভূত্বকের যে জলস্তর সেটা কিন্তু কমে গেছে। এবার ভূত্বকের যে জলস্তর, সেই জলস্তরকে কিন্তু বাড়ানোর চেষ্টা করছে কলকাতার যে ভূত্বক, সেই যে জলস্তরগুলো কিন্তু বাড়ছে। তারা নিজেদের মতন করে কিন্তু আর্দ্র এলাকা থেকে কিন্তু একটা চ্যানেল করছে, এবং চ্যানেল করে একটা টানেল করে সেই ভূত্বকে জল বাড়ানোর চেষ্টা করছে, এবং ডিরেক্ট যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু ভূত্বকে যে জল পৌঁছায় সেটা কিন্তু উলম্বভাবে পৌঁছায়। ফলে সেই ডিরেক্ট যে বৃষ্টি, সেই বৃষ্টির জলে কিন্তু ভূত্বকের জলস্তর কিন্তু সেরকমভাবে বাড়ে না। ফলে যেটা হচ্ছে, এই যে টানেলগুলো ভূত্বক নিজেই তৈরি করছে জল আনার জন্য,
বা নিজের জলস্তরটা ঠিক রাখার জন্য, তখন যেটা হচ্ছে যে এই যে টানেল থেকে যে পলিমাটি, তো সেটা কিন্তু গিয়ে গঙ্গার যে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ছে, ফলে তীরবর্তী যে জায়গাগুলো কিন্তু ফাঁপা থাকছে। এবং যখন জোয়ার আসছে, জোয়ারের জল কিন্তু অনেক গভীরে যায়, তীরের যে দুপাশ রয়েছে নদীর, সেই দুপাশের অনেক গভীরে গিয়ে আঘাত করে। এবং যেহেতু এই ফাঁপা থাকছে গোটা তীরবর্তী এলাকাগুলি, তখন কিন্তু যেটা হচ্ছে গভীরে চলে যাচ্ছে জল এবং লিকুইফ্যাকশন তৈরি করছে, কাদার সঙ্গে পলিমাটি মিশে, জলের সঙ্গে পলিমাটি মিশে একটা কাদা তৈরি হচ্ছে এবং যেটাকে লিকুইফ্যাকশন তৈরি হচ্ছে। ফলে এই নদী তীরবর্তী যে বড় বড় বহুতলগুলো, সেটাও কিন্তু চিন্তার মুখে, সেটাও কিন্তু আশঙ্কার মুখে। যখন তখন যে কোনো বড় বিপর্যয় কলকাতা কিংবা হাওড়ার ক্ষেত্রে হতে পারে। যেমনটা মায়ানমারে ভূমিকম্পের ক্ষেত্রে হয়েছে, সেরকম বিপর্যয় কিন্তু কলকাতাতেও হতে পারে, এমনটা মনে করছে ভূবিজ্ঞানীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোটা পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার উপায় কী? যেটা বারবার করে ভূতাত্ত্বিকরা বলছেন, এক্সপার্টরা বলছেন, জলাশয় বোঝানো বন্ধ করতে হবে, কিংবা কোনো পুকুর বোঝানো বন্ধ করতে হবে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি কলকাতায় কিন্তু বারবার বাড়ি হেলে পড়ছে, এই সব জায়গাতেও কিন্তু বহু অভিযোগ এসেছে যে জলাশয় বুঝিয়ে নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণ কিন্তু বন্ধ করতে হবে। তার কারণ, এই নির্মাণ করলে কিন্তু বাস্তুতান্ত্রিক বহু ক্ষতি হয় এবং বাস্তুতন্ত্র নষ্ট হয়। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, গাছ কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। নগর উন্নয়নের নামে বারবার পুকুর বুঝিয়ে কিংবা বেআইনিভাবে বহুতল নির্মাণ করা বন্ধ করতে হবে। এবং সর্বোপরি প্রশাসনকে নজর রাখতে হবে, প্রশাসনকে আরও অ্যাক্টিভ থাকতে হবে। তাহলেই কেবলমাত্র এই পরিস্থিতি এড়ানো সম্ভব। এই গোটা পরিস্থিতির দিকে নজর আছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।